দাঁড়িয়ে বকবক করার চেয়ে Q23 নিয়ে এসো। রোবটটির আকৃতি ছোট, লম্বায় 3 ফুটের মতো, গড়িয়ে গড়িয়ে চলে। মানুষের কাঠামোর সঙ্গে তার কাঠামোর কোনো মিল নেই, দেখায় ছোটখাটো লম্বাটে বাক্সের মতো। অন্যান্য রোবটদের যেমন আশেপাশের দৃশ্য দেখার জন্যে মার্কারি চোখ কিংবা লেজার চোখ থাকে, এর তাও নেই। মীর বলল, তুমি কেমন আছো? Q23 উত্তর দিল না। মনে হচ্ছে সে এ জাতীয় সামাজিক প্রশ্ন বিশেষ পছন্দ করছে না। তুমি কি আমাকে একজন ছাত্র হিসেবে নেবে? আমি নিজেই ছাত্র, এখনো শিখছি। খুব ভালো কথা। আমাকেও কি তার ফাঁকে ফাঁকে কিছু শেখাবে? নিশ্চয়ই। তুমি যদি চাও শেখাবো। কেন শেখাবো না? তুমি কি জানতে চাও? আমি সব জানতে চাই। একেবারে গোড়া থেকে শুরু করতে চাই, অ-আ থেকে। দীর্ঘ সময়ের ব্যাপার। তা তো বটেই। আমি তো আর অমর না, মরণশীল মানুষ। সময় তেমন নেই, তবু এর মধ্যেই যা পারা যায়। ভালো কথা। অমর ব্যাপারটা আমাকে বুঝিয়ে দাও তো। তোমার প্রশ্ন বুঝতে পারছি না। মানুষ অমর হয় কিভাবে? নিষিদ্ধ নগরীতে কিছু অমর মানুষ থাকেন বলে শুনেছি। তারা অমর হলেন কিভাবে? অবশ্যই তোমার যদি বলতে বাধা থাকে তাহলে বলার দরকার নেই। কোনোই বাধা নেই। অনেক দিন থেকেই মানুষ অমর হবার চেষ্টা করছিল। শারীরিকভাবে অমর, মৃত্যুকে জয় করা। শুরুতে এটাকে একটি অবিশ্বাস্য ব্যাপার মনে করা হতো। জীবনের একটি লক্ষণ হিসাবে মৃত্যুকে ধরা হতো। বিংশ শতাব্দীর শেষ ভাগে জরাকে জয় করার গবেষণা জোরে সোরে শুরু হলো। বিংশ শতাব্দীর শেষ ভাগে বিজ্ঞানীরা জরার কারণ বের করলেন। তারা মানুষের শরীরে একটি বিশেষ বয়সে এক ধরনের হরমোন আবিষ্কার করলেন। এটা একটা ভয়াবহ হরমোন। যেই মুহূর্তে এটি রক্তে এসে মেশে, সেই মুহূর্ত থেকে মানুষ এগিয়ে যেতে থাকে মৃত্যুর দিকে। যতগুলি জীবকোষ শরীরে স্বাভাবিক নিয়মে মৃত্যুবরণ করে, ঠিক ততগুলো জীবকোষ আর তৈরি হয় না। শরীর অশক্ত হয়, শরীরের যন্ত্রগুলো দুর্বল হতে থাকে। কালক্রমে মৃত্যু। বিজ্ঞানীরা সেই ঘাতক হরমোনের নাম দিলেন মৃত্যু হরমোন। মৃত্যু হরমোন আবিষ্কারের পর বাকি কাজ খুব সহজ হয়ে গেল। বিজ্ঞানীরা মৃত্যু হরমোনকে অকেজো করার ব্যবস্থা করলেন। আজ থেকে প্রায় 500 বছর আগে পৃথিবীতে অসাধারণ একটা ঘটনা ঘটল। 40 জন অল্পবয়স্ক বিজ্ঞানী মৃত্যু হরমোন অকেজো করে এমন একটি রাসায়নিক বস্তু নিজেদের শরীরে ঢুকিয়ে দিলেন। তারাই এই পৃথিবীতে প্রথম এবং শেষ অমর মানুষ। নিষিদ্ধ নগরীতে তারাই থাকেন। মীর বলল, শুধু ওই 40 জন অমর হলো কেন? পৃথিবীর সবাই অমর হয়ে গেল না কেন? অমর হবার ওষুধ তো তারাও খেতে পারত। না, তা পারত না। তাতে নানা রকম অসুবিধা হতো, নানান সমস্যা দেখা দিত। কি সমস্যা? আমি তা জানি না। সমাজ বিজ্ঞানীরা জানবেন। আমি ভৌত জ্ঞান সংগ্রহ করি, সমাজবিদ্যা সম্পর্কে কিছু জানি না। এমন কোনো রোবট কি আছে যে সমাজবিদ্যা জানে? না, নেই। নিষিদ্ধ নগরীর বিজ্ঞানীরা সমাজবিদ্যায় উৎসাহী নন। তুমি এখন কি জানতে চাও? বিজ্ঞান ভালোমতো শিখতে হলে প্রথমে কোন জিনিসটি জানতে হবে? প্রথম জানতে হবে অঙ্কশাস্ত্র। অঙ্ক হচ্ছে বিজ্ঞানকে বুঝবার একটা বিদ্যা। তাহলে অঙ্কই শুরু করা যাক। তুমি একেবারে গোড়া থেকে শুরু করবে। বেশ, মৌলিক সংখ্যা দিয়ে শুরু করা যাক। কিছু কিছু সংখ্যা আছে যাদের শুধুমাত্র সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এদের বলে মৌলিক সংখ্যা। যেমন 1, 3, 5, 7, 11, 13, 17, 19, 23। মীর মুগ্ধ হয়ে শুনছে। আনন্দ ও উত্তেজনায় তার চোখ জ্বলজ্বল করছে। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নেই। তিনি বসে আছেন একটি দাবা সেটের সামনে।
দাবা সেটটি অন্যগুলোর মতো নয়। এখানে স্কোয়ারের সংখ্যা ৮১টি। ৩টি নতুন পিস যুক্ত করা হয়েছে। এই পিসগুলির কর্মপদ্ধতি কি হলে খেলাটাকে যথেষ্ট জটিল করা যায় তাই তিনি ভাবছিলেন। মাঝে মাঝে কথা বলছেন সিডিসির সঙ্গে। সিডিসি হচ্ছে নিষিদ্ধ নগরীর মূল কম্পিউটার। সিডিসির শব্দ তৈরির অংশটি অসাধারণ। সে যখন যেমন স্বর প্রয়োজন তখন সেরকম স্বর বের করে। তিনি যখন ঘুমোতে যান তখন সিডিসি কিশোরী কণ্ঠে তার সঙ্গে কথা বলে। এখন কথা বলছে বৃদ্ধের গলায়, ভারী, ভাঙা ভাঙা, খানিকটা যেন শ্লেষা জড়িত। তিনি দাবার বোর্ড থেকে চোখ না সরিয়েই ডাকলেন, সিডিসি, বলুন। খেলাটা তো কিছুতেই কায়দা করা যাচ্ছে না। আমার কাছে ছেড়ে দিন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তাতে আমার লাভটা কি হলো? আমি চাচ্ছি নিজে একটা খেলা বের করতে। আপনি যা চাচ্ছেন তা তো হচ্ছে না। এই খেলা বহু প্রাচীন। আপনি শুধু তার ভেতর নতুনত্ব আনতে চেষ্টা করছেন। সেটাই কম কি? সেটা তেমন কিছু নয়। আপনার আগেও অনেকে চেষ্টা করেছে। তাই নাকি? হ্যাঁ, আপনি চাইলে কারা কারা পরিবর্তন করেছেন, কি ধরনের পরিবর্তন তা বলতে পারি। আমি কিছুই জানতে চাই না। তিনি উঠে দাঁড়ালেন। হাতের এক ঝটকায় দাবার বোর্ড উল্টে দিয়ে আয়নার সামনে দাঁড়ালেন। মেঝে থেকে ছাদ পর্যন্ত বিশাল এক আয়না। সেই আয়নায় তিনি খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছেন। তার চোখে মুগ্ধ বিস্ময়। সিডিসি, বলুন, আমাকে কেমন দেখাচ্ছে বলো তো? ভালো দেখাচ্ছে। শুধু ভালো, এর বেশি কিছু নয়? আপনি আমার কাছ থেকে কি ধরনের কথা শুনতে চাচ্ছেন বুঝতে পারছি না। আমি যা শুনতে চাই তাই তুমি বলবে? যদি সম্ভব হয় বলবো। আপনি তো জানেন আমি মিথ্যা বলতে পারি না। আমার বয়স কত? আপনার বয়স ৫১১ বছর ৩ মাস ২ দিন, ৬ ঘন্টা ৩২ মিনিট। তিনি অত্যন্ত বিরক্ত হলেন। মুখ কুঁচকে বললেন, আমাকে দেখে কি মনে হয় তাই জানতে চাচ্ছি। আমাকে দেখে কি মনে হয় আমার বয়স ৫০০? না, তা মনে হয় না। ৩০-এর মতো মনে হয়। তবে আবার তবে কি? আপনার মধ্যে বিশেষ এক ধরনের অস্থিরতা দেখছি, যা সাধারণ একজন ৩০ বছরের যুবকের থাকে না। তুমি নিতান্তই মূর্খের মতো কথা বলছো। হতে পারে। তুমি আমার সঙ্গে এরকম বুড়োদের মতো গলায় কথা বলছো কেন? তুমি কি আমাকে বুঝিয়ে দিতে চাও যে আমি একজন বুড়ো? তা নয়। তা নয় মানে? অবশ্যই তোমার মনে এই জিনিস আছে। আপনি আজ বিশেষ উত্তেজিত, তাই এরকম ভাবছেন। এবং তুমি কথাও বেশি বলো। অপ্রয়োজনে এখন থেকে একটি কথাও বলবে না। ঠিক আছে, বলবো না। আমি নিজ থেকে কোনো প্রশ্ন করলে তবেই উত্তর দেবে। বুঝতে পারছো? পারছি। তিনি আয়নার সামনে থেকে সরে এলেন। তার ইচ্ছা করছে লাথি দিয়ে আয়নাটা ভেঙে ফেলতে। বহু কষ্টে তিনি নিজেকে সামলালেন। তাও পুরোপুরি সামলাতে পারছেন না। থরথর করে তার শরীর কাঁপছে। সিডিসি, বলুন, কি করা যায় বলো তো? কোন প্রসঙ্গে বলছেন? কি প্রসঙ্গে বলছি বুঝতে পারছো না? মূর্খ! আপনি অতিরিক্ত রকম উত্তেজিত। আপনি চাইলে আপনাকে ঘুম পাড়িয়ে দিতে পারি। এইমাত্রই তো জাগলাম। আপনি অনেকক্ষণ আগেই জেগেছেন। তাই নাকি? প্রায় ১০ ঘন্টা ধরে দাবা নিয়ে চিন্তা করছেন। আমার মনে হয় এখন কিছু খাদ্য গ্রহণ করে ঘুমোতে যাওয়া উচিত। ঘুম পাচ্ছে না। আপনি শুয়ে থাকুন। আমি নিউ ফ্রিকোয়েন্সি বদলে দিচ্ছি। সেই সঙ্গে মধুর কোনো সঙ্গীতের ব্যবস্থাও করছি। মধুর সঙ্গীত বলেও কিছু নেই। তিনি লক্ষ্য করলেন তার উত্তেজনা কমে আসছে। হয়তো ইতিমধ্যেই সিডিসি নিউ ফ্রিকোয়েন্সি কমাতে শুরু করেছে। দুরাগত বিষাদময় সঙ্গীতও তিনি শুনতে পাচ্ছেন। এই সঙ্গীত বিষাদময় হলেও কোনো এক অদ্ভুত কারণে মন শান্ত করে। গানের কথাগুলো
অস্পষ্টভাবে কানে আসছে। হে প্রিয়তম, তুমি কি দূর থেকেই আমাকে দেখবে? আজ বাইরে কি অপূর্ব জোছনা। সে আলোয় তুমি এবং আমি কখনো কি নিজেদের দেখব না? তিনি ক্লান্ত গলায় ডাকলেন, সিডিসি। শুনছি। জীবন খুব একঘেয়ে হয়ে যাচ্ছে সিডিসি। দীর্ঘ জীবন কিছুটা ক্লান্তিকর হয়ে পড়ে। মধুর সঙ্গীত, মহান শিল্পকর্মও একসময় অর্থহীন মনে হয়। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সিডিসি বলল, আপনার জীবনে কিছুটা উত্তেজনা আনার ব্যবস্থা করছি। কিরকম? প্রথম শহরে দুজন নাগরিককে নিয়ে আসা হয়েছে। ওদের সঙ্গে কথা বললে কিছুটা বৈচিত্র্য আপনি পেতে পারেন। আমার বৈচিত্র্যের প্রয়োজন নেই। প্রয়োজন আছে। সম্পূর্ণ দু ধরনের দুজন মানুষকে আনা হয়েছে। ওদের কাণ্ড কারখানা দেখতে আপনার ভালো লাগবে। তোমার কথা শুনেই আমার অসহ্য বোধ হচ্ছে। ওদের এই মুহূর্তে ফেরত পাঠাও। নিষিদ্ধ নগরী থেকে কাউকে ফেরত পাঠাবার নিয়ম নেই। তাহলে মেরে ফেলো। মেরে ফেলবো? হ্যাঁ, মেরে ফেলবে। এবং মৃত্যুর সময় ওদের ফিল্ম করে রাখবে। পরে এক সময় দেখব। আমার মনে হয় দেখতে ভালো লাগবে। ঠিক আছে। মৃত্যুর আগে ওদের একবার দেখতে চান না? না, মেরে ফেলো। ওদের মেরে ফেলো। ঠিক আছে। কষ্ট দিয়ে মারবে। খুব কষ্ট দিয়ে মারবে। তাই করব। আমি এখন ঘুমোবো। ঘুম পাচ্ছে। তিনি মেঝেতেই এলিয়ে পড়লেন। অপূর্ব সঙ্গীত হতে থাকল। হে প্রিয়তম, আজ এই বসন্তের দিনে আকাশ এমন মেঘলা কেন? আকাশ কি আমার মনের কষ্ট বুঝে ফেলল? তা কেমন করে হয়? আমার যে কষ্ট তা তো আমি নিজেই জানি না। আকাশ কি করে জানবে? তিনি গাঢ় ঘুমে তলিয়ে পড়লেন। ঘরের আলো কমে এলো। সঙ্গীত অস্পষ্ট হয়ে আসছে। তিনি ঘুমিয়ে ঘুমিয়ে মধুর স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নের কোনো অর্থ নেই। তবু মনে হচ্ছে অর্থ আছে। তার ঘুম ভাঙল। ঘর অন্ধকার। তার চোখ মেলার সঙ্গে সঙ্গেই ঘর আলো হতে শুরু করল। তিনি বুঝতে পারলেন যতক্ষণ তার ঘুমানোর কথা তিনি তার চেয়েও বেশি সময় ঘুমিয়েছেন। হয়তো অনেক বেশি সময়। কারণ তার পাশে একটি চিকিৎসক রোবট। রোবটটি আন্তরিক স্বরে বলল, কেমন আছেন? তিনি বিরক্তিতে ভুরু কুঁচকে ফেললেন। চিকিৎসক রোবট জিজ্ঞেস করছে, কেমন আছেন? এই প্রশ্নের জবাব তারই দেওয়া উচিত। তা দিচ্ছে না। জিজ্ঞেস করছে, কেমন আছেন বেটা ফাজিল? আজ আপনি দীর্ঘ সময় ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। ঘুমিয়েছি, ভালো করেছি। তোমাকে জিজ্ঞেস করে জাগতে হবে? মোটেই নয়। আপনার যতক্ষণ প্রয়োজন আপনি ঘুমোবেন। তবে তবে কি? আপনার রক্তে LC2 হরমোনের পরিমাণ একটু বেশি। এই জন্যে বকবক করবে না। চুপ করে থাকো। বেশ, চুপ করেই থাকবো। আপনি নিজে কেমন বোধ করছেন এইটুকু শুধু বলুন। আপনার মুখ থেকে শুনতে চাই। যা বেটা, ভাগ। আপনি কি বললেন? আমি বললাম এই মুহূর্তে এখান থেকে বিদায় হতে। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি আরো উত্তেজিত হব। এবং তুমি যদি এই মুহূর্তে এখান থেকে বিদায় না হও, তাহলে কাঠি দিয়ে খুঁচিয়ে তোমার মার্কারি চোখের 12টা বাজিয়ে দেব। রোবটটি পায়ে পায়ে সরে গেল। তার খিদে পাচ্ছে। আগে খিদে পেলে খাবার চলে আসতো। তিনি নিষেধ করে দিয়েছিলেন, এখন আর আসে না। আজ এলে ভালো হতো। খাবারের কথা কাউকে বলতে ইচ্ছা হচ্ছে না। সিডিসি, আমি আছি। তা তো থাকবেই। তুমি আবার যাবে কোথায়? আমি যেমন অমর, তুমিও তেমনি। অজর, অমর, অক্ষয়। আপনাকে কি খাবার দিতে বলবো? আমার মনে হচ্ছে আপনি ক্ষুধার্ত। তোমার আর কি মনে হচ্ছে? মনে হচ্ছে আপনি বেশ উত্তেজিত। রক্তে LC2 হরমোনের পরিমাণটা কমানোর চেষ্টা করা উচিত। সিডিসি, বলুন।
তোমাকে কি একটা কথা যেন বলবো ভাবছিলাম, এখন মনে পড়ছে না। আমি কি মনে করিয়ে দেবার চেষ্টা করব? বেশ করো। আমার মনে হয় প্রথম শহর থেকে আসা মানুষ দুজন সম্পর্কে কিছু বলতে চান। ও হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। কি বলতে চাচ্ছেন বলুন? ওদের মেরে ফেলার দরকার নেই, ওরা বেঁচেই আছে, মারা হয়নি। আমি লক্ষ্য করেছি আমি তোমাকে যে হুকুম দিই তা তুমি সঙ্গে সঙ্গে পালন করো না। এর কারণ কি? কারণ আপনি হুকুম খুব ঘন ঘন বদলান। ওদের মারবার কথা যখন বললেন তখনই আমার মনে হয়েছিল এই আদেশ আপনি পাল্টে দেবেন। আমার খাবার ব্যবস্থা করো। খাবার চলে এলো, প্রচুর আয়োজন, সবই তরল। চুমুক দিয়ে খাবার ব্যাপার। তিনি মুখ বিকৃত করে এলোমেলোভাবে দু একটা গ্লাসে চুমুক দিলেন। তার মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে কোনোটাই তার মনে লাগছে না। নিতান্তই অভ্যাসের বশে চুমুক দিচ্ছেন, যেন এক্ষুনি বমি করে সব বের করে দেবেন। সিডিসি, বলুন। চিকিৎসক বেটাকে তুমি পাঠিয়েছিলে? হ্যাঁ। কেন জানতে পারি? আপনার ঘুম ভাঙছিল না, আমি চিন্তিত বোধ করছিলাম। এখন চিন্তা দূর হয়েছে? পুরোপুরি দূর হয়নি। আপনার একটা কাউন্সিল মিটিং আছে, সেই মিটিংয়ে সুস্থ শরীরে উপস্থিত থাকা প্রয়োজন। কাউন্সিল মিটিংটা কখন শুরু হবে? 1 ঘন্টার মধ্যেই শুরু হবে। কজন সদস্য উপস্থিত থাকবেন? আমার মনে হয় শেষ পর্যন্ত 8 জন উপস্থিত থাকবেন। আমরা আছি 9 জন, 8 জন উপস্থিত থাকবে, এর মানে কি? নবম ব্যক্তিটিকে? আপনিই নবম ব্যক্তি। আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত কাউন্সিল মিটিংয়ে আপনি থাকবেন না। তোমার এইরকম মনে হচ্ছে? জি। তিনি বেশ কিছু সময় চুপ করে রইলেন। কড়া লাল রঙের একটা পানীয় এক চুমুকে শেষ করলেন। কিছুক্ষণ পায়চারি করলেন, আবার নিজের জায়গায় ফিরে গেলেন। সেখানেও বেশিক্ষণ বসতে পারলেন না, উঠে এলেন আয়নার সামনে। নিজের প্রতিবিম্ব দেখলেন গভীর বিস্ময়ে, যেন নিজেকেই নিজে চিনতে পারছেন না। সিডিসি, বলুন। আমাকে কেমন দেখাচ্ছে? খুব চমৎকার লাগছে আপনাকে, রাজপুত্রের মতো। রাজপুত্র দেখেছ কখনো? জি না, দেখিনি। তবে জানি যে প্রাচীন পৃথিবীতে একদল মানুষ ছিল যারা রাজ্য শাসন করতেন। যেহেতু তারা দেশের সেরা সুন্দরীদের বিয়ে করতেন, তাদের ছেলেমেয়েরা হতো রূপবান। অনেক কুৎসিত রাজপুত্রও নিশ্চয়ই ছিল। হ্যাঁ, তা ছিল। আমি কুৎসিত রাজপুত্রদের একটা তালিকা চাই, এবং সম্ভব হলে তাদের ছবি দেখতে চাই। এক্ষুনি চান? হ্যাঁ, আমি এক্ষুনি চাই। তার আগে আমার আরেকটি প্রশ্নের জবাব দাও। প্রশ্ন করুন। আমরা সব মিলে ছিলাম 40 জন। 40 জন অমর মানুষ। আজ 9 জন টিকে আছি, এর মানে কি? বেঁচে থাকাটা একসময় আপনাদের কাছে ক্লান্তিকর হয়ে ওঠে, জীবন ধারণ অর্থহীন মনে হয়। তখন আপনাদের কেউ কেউ নিজেকে নষ্ট করে দেন। বোকার মতো কথা বলবে না। তুমি যা বললে তা আমি জানি। যে জিনিস আমি জানি তা অন্যের কাছ থেকে জানতে চাইবো কেন? অনেক সময় জানা জিনিসও অন্যের কাছ থেকে শুনতে ভালো লাগে। ঠিক ঠিক ঠিক। 40 জনের মধ্যে 9 জন আছি, এই সংখ্যা আরো কমবে, তাই না? হ্যাঁ, কমবে। তাহলে দেখা যাচ্ছে আমরা আসলে অমর নই। শারীরিক দিক দিয়ে অমর, তবে মানসিক মৃত্যু ঘটে যায়, তখন শরীরও যায়। আমার বেলায় এই ব্যাপারটা কবে ঘটবে বলতে পারো? ঠিক কবে ঘটবে তা বলতে পারি না, আমি সম্ভাবনার কথা বলতে পারি। 6 মাসের মধ্যে ঘটার সম্ভাবনা হচ্ছে 67.23 ভাগ। তিনি স্থির চোখে তাকিয়ে রইলেন। পো পো শব্দ হচ্ছে।
ঘরে লাল আলো জ্বলছে ও নিভছে। কাউন্সিল মিটিং শুরু হবার সংকেত। তিনি উঠে দাঁড়ালেন। কাটা কাটা গলায় বললেন, সিডিসি, আমি কাউন্সিল মিটিংয়ে যাচ্ছি। খুবই আনন্দের কথা। কাজেই বুঝতে পারছো আমার প্রসঙ্গে তুমি যা বলছো তা ঠিক নয়। তুমি বলেছিলে আমি কাউন্সিল মিটিংয়ে যাব না। দেখো এখন যাচ্ছি। আপনি যাবেন না এ কথা আমি কখনো বলিনি। আমি বলেছি সম্ভাবনার কথা। শতকরা 1% সম্ভাবনা থাকলেও কিন্তু থেকেই যায়। তুমি মহামূর্খ। হতে পারে, সেই সম্ভাবনাও আছে। অধিবেশন শুরু হয়েছে। হলঘরের মতো একটা গোলাকার কক্ষ। চক্রাকারে 40টি গদিয়াটা চেয়ার সাজানো। একটা সময় ছিল যখন 40 জন বৃত্তের মতো বসতেন। আজ এসেছেন 9 জন। এদের সবার একসময় একটা করে নাম ছিল। এখন এদের কোনো নাম নেই। কারণ দীর্ঘ জীবনের একঘেয়েমি কাটাতে তারা নাম বদল করতেন। 20-25 বছর পর পর দেখা গেল সবাই নাম বদল করছেন। কাউন্সিল অধিবেশনগুলোতে তাই নামের প্রচলন উঠে গেছে। এখন সংখ্যা দিয়ে এদের পরিচয়। অধিবেশনের শুরুতেই অনুষ্ঠান পরিচালনায় সভাপতি নির্বাচিত করা হলো। সভাপতি হলেন তৃতীয় মানব, একসময় যার নাম ছিল রুহুট। তিনি উঠে দাঁড়ালেন, শপথ বাক্য উচ্চারণ করলেন। মানব সম্প্রদায়কে রক্ষা করা আমাদের প্রথম কর্তব্য। জ্ঞান বিজ্ঞানকে সঠিক পথে পরিচালনা করা আমাদের দ্বিতীয় কর্তব্য। শপথ বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গে 8 জনের সবাই ডান হাত তুললেন। এর মানে হচ্ছে শপথ বাক্যের প্রতি এরা আনুগত্য প্রকাশ করছেন। সভাপতি বললেন, এবার আমি মূল কম্পিউটার সিডিসিকে অনুরোধ করব তার প্রতিবেদনটি পেশ করবার জন্য। সিডিসির গলা প্রায় সঙ্গে সঙ্গেই শোনা গেল, আমি সিডিসি বলছি, অমর মানব গোষ্ঠীর সবাইকে অভিবাদন জানাচ্ছি। সমগ্র বিশ্বের মোট মানব সংখ্যা হচ্ছে 9,31,56,906 জন। এদের মাঝ থেকে 2 জনকে আলাদা ধরতে হবে, কারণ এই 2 জন আছে নিষিদ্ধ নগরে। প্রথম শহরে আছে 8,50,00,000, দ্বিতীয় শহরে 50 লক্ষ, বাকিরা তৃতীয় শহরে। বিশ্বে খাদ্য উৎপাদন যে স্তরে আছে তাতে প্রথম শহরে আরও 5 লক্ষ মানুষ বাড়ানো যেতে পারে। আমি সুপারিশ করছি আরও 5 লক্ষ বাড়ানো হোক। সিডিসি থামতেই প্রস্তাবটি ভোটে পাঠানো হলো। কোনো রকম সিদ্ধান্ত হলো না। 3 জন মানুষ বাড়াবার পক্ষে মত দিলেন, 2 জন বিপক্ষে মত দিলেন, বাকিদের কেউ ভোট দিলেন না। সিডিসি আবার তার রিপোর্ট শুরু করল। বিশ্বের বিভিন্ন স্থানে বিকিরণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমছে। আমি এই বিষয়ে এর আগেও সর্বমোট 40টি অধিবেশনে বলেছি এবং প্রস্তাব করেছি। যেসব স্থানে বিকিরণের পরিমাণ 2R এর কম, সেসব স্থানে মানব বসতি স্থাপন করা যেতে পারে। প্রস্তাবটি ভোটে পাঠানো হলো। সবাই এর বিপক্ষে ভোট দিলেন। সিডিসি আবার শুরু করল, আমাদের বেশ কিছু জটিল যন্ত্রপাতি উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে যাচ্ছে। এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ পূর্বে অনেকবার করা হয়েছে। আমি আবারও করছি। সভাপতি হাত দিয়ে ইশারা করতেই সিডিসি থেমে গেল। সভাপতি বললেন, সিডিসির রিপোর্টগুলো খুবই ক্লান্তিকর হয়ে যাচ্ছে। এই বিষয়ে আমি একটা ভোট দিতে চাই। আপনাদের মধ্যে যারা মনে করছেন সিডিসির রিপোর্ট ক্লান্তিকর, তারা হাত তুলুন। সবাই হাত তুললেন। একজন তুললেন না। তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সভাপতি বললেন, সিডিসি, তোমার রিপোর্টে উপদেশের অংশ সবসময় বেশি থাকে। আমাকে এভাবেই তৈরি করা হয়েছে। ভবিষ্যৎ সমস্যার প্রতি আপনাদের সতর্ক করে দেওয়া আমার দায়িত্ব। আমরা তেমন কোনো সমস্যা দেখছি না। যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে,
হবে। পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। পৃথিবীর একমাত্র স্থায়ী জিনিস হচ্ছে আনন্দ। জ্ঞান বিজ্ঞানের নতুন কোনো আবিষ্কার হচ্ছে না, তার কোনো প্রয়োজনও আমরা দেখছি না। পৃথিবী একসময় জ্ঞান বিজ্ঞানের স্বর্ণশিখরে ছিল, তার ফল আমরা দেখেছি। ভয়াবহ ধ্বংসযজ্ঞের কথা তোমার অজানা থাকার কথা নয়। আমি মনে করি সবসময় একদল মানুষ তৈরি করা উচিত যারা জ্ঞান বিজ্ঞানের সাধনা করবেন। মূর্খের মতো কথা বলবে না। আমাদের দ্বিতীয় শপথ বাক্যটিই হচ্ছে জ্ঞান বিজ্ঞানকে সঠিক পথে চালানো। এটা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার বিষয় নয়। আমি এই প্রসঙ্গ ভোটে দিতে চাই। যারা আমার সঙ্গে একমত তারা হাত তুলুন। দুজন হাত তুললেন না, তারা গাঢ় ঘুমে আচ্ছন্ন। সিডিসি বলল, আমার রিপোর্ট এখনো শেষ হয়নি, আপনার অনুমতি পেলে শেষ করতে পারি। সভাপতি বললেন, তোমার বকবকানি শোনার কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না। আমি কি তাহলে ধরে নেব আমার রিপোর্ট শেষ হয়েছে? তোমার যা ইচ্ছা তুমি ধরে নিতে পারো। বেশ, তাই। আমি যেসব প্রশ্ন করব শুধু তার উত্তর দেবে। উত্তরগুলো হবে সংক্ষিপ্ত, সম্ভব হলে শুধুমাত্র হ্যাঁ এবং না এর মধ্যে সীমাবদ্ধ। তোমার নিজস্ব মতামত জাহির করবে না। তোমার মূল্যবান মতামতের কোনো প্রয়োজন দেখছি না। বুঝতে পারছো? পারছি। প্রথম প্রশ্ন, তৃতীয় শহরে মানুষরা কি সবাই সুখী? হ্যাঁ, সুখী, মহাসুখী। শারীরিকভাবে সুখী, মানসিকভাবে সুখী। তাদের খাবারের সঙ্গে মিউনিন মিশিয়ে দেওয়া হচ্ছে, যা তাদের সুখী হবার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। তারা যা দেখছে তাতেই সুখী হচ্ছে। তারা যদি চোখের সামনে একটা হত্যা দৃশ্য দেখে, তাতেও তারা সুখ পাবে। বাঁকা পথে প্রশ্নের উত্তর দিও না। তুমি কি বলতে চাও তাদের সুখের যথেষ্ট উপকরণ নেই, তবু তারা সুখী? না, তা বলতে চাই না। সুখের উপকরণের কোনো অভাব নেই। দ্বিতীয় প্রশ্ন, প্রথম শহরের মানুষরা কেমন আছে? তাদের আপনারা যেভাবে রাখতে চেয়েছেন সেভাবেই আছে। সব সময় একটা চাপা আতঙ্কের মধ্যে আছে। তাদের জীবনের একটি স্বপ্ন, কখন দ্বিতীয় শহরে যাবে। দ্বিতীয় শহরের কল্পনাই তাদের একমাত্র কল্পনা। একদিন দ্বিতীয় শহরে যাবে, সেই আনন্দেই তারা প্রথম শহরের যন্ত্রণা সহ্য করে নিচ্ছে। তৃতীয় প্রশ্ন, প্রথম শহরে আইনভঙ্গকারী নাগরিকের সংখ্যা কত? শতকরা 0.236 আগের চেয়ে বেড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, কিছুটা বেড়েছে। আপনি কি সঠিক পরিসংখ্যান চান? না, সঠিক পরিসংখ্যানের দরকার নেই। এই বৃদ্ধি কি আশঙ্কাজনক? না, আশঙ্কাজনক নয়। আমার ধারণা এটি সাময়িক ব্যাপার। আমি দুঃখিত যে নিজের মতামত প্রকাশ করে ফেললাম। চতুর্থ প্রশ্ন, আইন ভঙ্গকারীদের সম্পর্কে বলো। এরা কোন ধরনের আইন ভঙ্গ করছে? বেশিরভাগই কৌতূহল সম্পর্কিত আইন ভঙ্গ করছে। কৌতূহল সংক্রান্ত আইন। অধিকাংশই যন্ত্রপাতি সম্পর্কে কৌতূহল দেখাচ্ছে। নিষিদ্ধ নগর প্রসঙ্গে কৌতূহল প্রকাশ করছে। দলবদ্ধভাবে বিদ্রোহের কোনো আভাস কি আছে? না, নেই। তবে গত 17 জুন 4 জন তরুণ একটি কর্মী রোবটের উপর হামলা চালিয়েছে। রোবটটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরেও তুমি বলতে চাচ্ছ সংঘবদ্ধ কোনো বিদ্রোহের আভাস নেই? হ্যাঁ, বলছি। ওটা ছিল একটা বিচ্ছিন্ন ঘটনা। কোনো রকম পূর্ব পরিকল্পনা ছিল না। খুব ভালো মতো অনুসন্ধান করা হয়েছে। ওই 4টি তরুণের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ওদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড। ভালো, তোমার কাজ শেষ হয়েছে, তুমি যেতে পারো। সিডিসি গম্ভীর গলায় বলল, একটি অত্যন্ত জরুরি বিষয় সম্পর্কে আপনাদের অবহিত করতে চাচ্ছি। আজ আর সময় নেই। ব্যাপারটি খুবই জরুরি। ফেলে রাখবার বিষয় নয়। ফেলে রাখলে বড় রকমের ভুল করা হবে বলে আমার ধারণা। তোমার সব ধারণা সত্যি নয়।
আজকের সভা সমাপ্ত। সদস্যদের একজন বলছেন, ও কি বলছে শোনা যাক। আমার ধারণা মজার কিছু হবে। মাঝে মাঝে এ বেশ মজা করে। সভাপতি খুব বিরক্ত হলেন, তবে সিডিসিকে কথা বলার অনুমতি দিলেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অরচ লিওনের দিকে, যিনি গুপ্তচর বিভাগের প্রধানের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন ধরে পালন করছেন, যার কর্মক্ষমতা ও কর্মদক্ষতা প্রশ্নাতীত। সভাপতি বিরক্ত মুখে বললেন, যা বলার সংক্ষেপে বলো, এত ফেনাচ্ছ কেন? সংক্ষেপেই বলছি, অরচ লিওনের বর্তমান কার্যকলাপ যথেষ্ট সন্দেহজনক। আমার মনে প্রশ্ন জাগিয়েছে। জনৈক সদস্য বললেন, যে কোনো ব্যাপারই তোমার মনে সন্দেহ জাগায়, কারণ তুমি একটা মহামূর্খ। সবাই হেসে উঠল। সবচেয়ে উচ্চস্বরে হাসলেন সভাপতি। হাসির শব্দ থামতেই সিডিসি বলল, অল্প সময়ের জন্য হলেও আপনাদের আনন্দ দিতে পেরেছি, এতেই নিজেকে ধন্য মনে করছি। যাই হোক, আমি আগের প্রসঙ্গে ফিরে যাচ্ছি। অরচ লিওন নিষিদ্ধ নগরী সম্পর্কে বিশেষভাবে কৌতূহলী হয়ে পড়েছেন। শুধু যে নিষিদ্ধ নগরী তাই নয়, অমর মানুষদের সম্পর্কেও তার কৌতূহলের সীমা নেই। তিনি মূল লাইব্রেরির পরিচালক কম্পিউটার M42 এর কাছে খোঁজ নিয়েছেন নিষিদ্ধ নগর সম্পর্কে কোনো বইপত্র বা দলিলের মাইক্রোফিল্ম আছে কিনা। যে কল কার্ড তিনি ব্যবহার করেছেন তার নম্বর AL42/320/00CP। সদস্যরা সবাই সোজা হয়ে বসলেন। যে দুজন ঘুমিয়ে পড়েছিলেন তাদের জাগানো হলো। সভাপতির দৃষ্টি তীক্ষ্ণ হলো। সিডিসি যান্ত্রিক এবং কিছু পরিমাণ ধাতব গলায় কথা বলছে। নিজের বক্তব্যের গুরুত্ব বাড়ানোর জন্যই এটা সে করছে, তার প্রয়োজন ছিল না। সদস্যরা গভীর মনোযোগের সঙ্গেই সিডির কথা শুনছেন। শুধু তাই নয়, অরচ লিওন বেশ কিছু প্রথম শ্রেণীর অপরাধীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, এমনকি এদের সম্পর্কে কোনো রকম রিপোর্ট পর্যন্ত তৈরি করেননি। সভাপতি মৃদুস্বরে বললেন, অবিশ্বাস্য। মৃদুস্বরে বলা হলেও সবাই তা শুনল, মাথা নেড়ে সমর্থন জানালো। সিডিসি বলতে লাগলো, ব্যাপারটা এখানেই শেষ নয়। তিনি একটি পরিকল্পনাও করলেন নিষিদ্ধ নগরীর সংবাদ সংগ্রহের জন্যে। আপনারা সবাই জানেন, নিষিদ্ধ নগরীতে দুজন প্রথম শহরের নাগরিককে আনা হয়েছে। এটা নতুন কিছু নয়, মাঝে মাঝে করা হয়। যাই হোক, এই দুজন নাগরিকের একজনকে তিনি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন নিষিদ্ধ নগরীর সংবাদ তাকে পাঠানোর জন্যে। আমার বক্তব্য শেষ হয়েছে। বেশ কিছুক্ষণ সবাই নীরব রইলেন। তারপর নিচু গলায় নিজেদের মধ্যে কিছুক্ষণ আলাপ করলেন। আবার খানিক নীরবতা। নীরবতা ভঙ্গ করলেন সভাপতি। তিনি বললেন, এই সভা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিচ্ছে যে অরচ লিওনকে এখানে ডেকে পাঠানো হবে। তার উদ্দেশ্য কি তা আমরা জানতে চাই। তার সঙ্গে সরাসরি কথা না বলেও অবশ্যই তা জানা সম্ভব। তবু আমাদের কয়েকজন সদস্য ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলার মত প্রকাশ করেছেন। অরচ লিওনকে এখানে আনার ব্যবস্থা করা হোক। সিডিসি বলল, আপনাদের অনুমতি ছাড়াই একটি কাজ করা হয়েছে। অরচ লিওনকে এখানে আনা হয়েছে। আপনারা চাইলেই তাকে আপনাদের সামনে উপস্থিত করা হবে। সভাপতি বললেন, বিনা অনুমতিতে তুমি এই কাজটি কেন করলে? পরিষ্কার জবাব দাও। আমি জানতাম আপনারা তার সঙ্গে দেখা করতে চাইবেন। বেশ অনেক দিন থেকেই তুমি তোমার কিছু স্বাধীন ইচ্ছা পূরণ করছো, এবং আমরা জানি তুমি কেন তা করছো। যেসব কম্পিউটার বিজ্ঞানীরা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারতেন, তারা অমর হওয়া সত্ত্বেও এখন আমাদের মধ্যে নেই। কাজেই তুমি ভয়শূন্য। আমি যা করি এবং ভবিষ্যতে যা করব আপনাদের কল্যাণের জন্যই করব। আমাকে এইভাবেই তৈরি করা হয়েছে।
এটা একটি সহজ সত্য। আপনাদের মতো মহাজ্ঞানীদের অজানা থাকার কথা নয়। আমি কি অরছলিয়নকে উপস্থিত করব? এখন নয়, তোমাকে পরে বলবো। সভাকক্ষে বিশ্রী রকমের নীরবতা নেমে এলো।